এখানে কোনো কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির। সে যে কবিতা হয়ে এলো মধ্যরাতে, যখন নিদ্রিত সব, সে নামিল অঝোর ধারায়। কবিতায় এত ছন্দ নেই, এত সুর নেই ভাষায়। নিকটে আসিল দূর, বৃষ্টিতে বাজিল প্রাচীন কবির ছন্দ সুর। বৃষ্টির চেয়ে প্রিয় কিছু নেই এই পৃথিবীতে। মনে হচ্ছে আকাশ আগ্রহী আজ রাতে আমার এই হৃদয় ভরে দিতে। আমার হৃদয় ভরিয়ে দিতে শুধু আকাশ নয়, আজ রাতে থাকছেন আরেকজন আমাদের সাথে রাত বিরাতে। ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ। এই বৃষ্টির দিনের এই বৃষ্টির সাথে আমাদের উপমহাদেশে একটি বিশেষ ধারার গান বেশ যায়। আজকে রাতে যে মানুষটিকে নিয়ে আমি বেরোবো, তিনি সেই বিশেষ ধারার সঙ্গীত শিল্পী। সময় হিসেবে এখন তার জলসা শেষ হয়ে যাবার কথা। তিনি হোটেল সারিনাতে এখন একটি জলসা আছে। জলসা শেষ হলে তাকে নিয়ে বেরিয়ে পড়বো। তার পরিচয় তার সঙ্গে সাক্ষাতেই দেব। চলুন। জলসা শেষ। উল্টা আমি আরো বলতেছিলাম, আমাদের এখানে এই হোটেল সারিনার একজন কর্মকর্তা, তাকে বলছিলাম যে আমার এরকম আজকে ঘুরতে যাওয়ার কথা। ইউর লেট ম্যান। আমি কাপড় চোপড় বদলে, আমার পারফরমেন্স কাপড় চোপড় বদলে আমি অপেক্ষা করছি। তার আমি কখন আসবে, তার আমি সাথে সারা হাঁটবো না, হাঁটার জন্য রাস্তা প্রিপেয়ার করেই তারপরে আমি আসলাম। সব রাস্তা ঠিকঠাক? হ্যাঁ, কিন্তু আমাদের সাথে যারা আছে তাদের সাথে পরিচয় করে দিই। মেজবা ভাই, মেজবা ভাই বিশিষ্ট গজল শিল্পী, এবং গজল আমাদের উপমহাদেশে একটি জনপ্রিয় সঙ্গীত, এবং সেই সঙ্গীতকে, সেই ধারাকে উনি আমাদের দেশে দীর্ঘদিন ধরে মানে এক প্রকার যুদ্ধ করে এস্টাবলিশ করে গেছেন, এবং আমাদের দেশের সুধী মহলে ব্যাপক জনপ্রিয় তিনি। সেই মেজবা ভাই আজকে আমাদের রাত বিরাতে আমাদের সাথে থাকছেন, ঘুরবেন, তার সুন্দর গজল শুনবো রাত বিরাতে। আমার সৌভাগ্য, অনার্ড। ঠিক আছে রাজা ভাই, দেখা হবে। থ্যাংক ইউ। এবং সেই সাথে আরেকটা কথা, আমার এই হোটেল সারিনাকেও তার গজলের মাধ্যমে অনেক অনেক উজ্জ্বল করে। ওকে, শুকরিয়া শুকরিয়া। শবা খায়ের বলে উর্দুতে। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, চলুন তাহলে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। এই যে খোলা আকাশ, নীরব ঢাকা, নীরব রাস্তা, ফ্রেশ হাওয়া। আর এই জায়গায় অবশ্য মেজবা ভাই তোমার ফ্রেশ হাওয়া হওয়ার পিছনে কারণ আছে। কি কারণ? সেটা হলো বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে সুন্দর পরিষ্কার একটি পার্কের সামনে এখন আমরা। ও মাই গড, সুন্দর তো। আমি আসিনি কিন্তু আগে। হ্যাঁ, আগে আসিনি। এই নীরব নিস্তব্ধ জায়গায় আসার, এর আগে আসা হয়েছে কখনো? আমি আসিনি। হ্যাঁ, আমি আসি। বসি চলো। অথচ এখান থেকে অনেক ঘোরাফেরা করা হয়, আশা হয়ে ওঠেনি আর কি। ঢাকা শহরে কিন্তু এমনিতে রাতেই ঢাকা শহরের চেহারাটা মানে অন্যরকম লাগে। এত ব্যস্ত শহর, ব্যতিক্রম। আর সে শহর রাত্রেবেলা একবারে পুরো ফাঁকা। এই নীরব জায়গায় আসার পেছনে আমার আর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? খুব ভয়াবহ উদ্দেশ্য। ভাগি পালাই? না, সেরকম ভাগার কোনো কিছু নেই। তোমার কণ্ঠে একটা সুন্দর গজল শুনবো। এইটা তো ভয়াবহ উদ্দেশ্য না, তো খুব একেবারে একদম আমার জন্য মানে চরম একটা সৌভাগ্য আর কি। কেউ আমাকে একটা স্পটে এনে সুন্দর জায়গায় বসে বলবে তোমার গজল শোনার জন্য এসেছি, সেটা আমার জন্য ভীষণ আনন্দের, সৌভাগ্য। নকশালালপুরীর লেখা, জগজিৎ সিং সাহেবের গাওয়া, আমার খুব পছন্দের মানুষ। গুমসুম ये जहां है हमदम तू कहाँ है गम ज्यादा हो गई जिंदगी अभी जा गुमसुम ये जहां है हमदम तू कहाँ है
गम ज्यादा हो गई जिंदगी आ भी जा। গজল গাওয়ার পরে যেন কি বলে, ওয়াও বহুত খুব বহুত খুব, क्या बात, क्या बात। কাবিলে তারিফ। এরকম অনেক কিছু বলে। আসলে মন থেকে বেরোয় তো, যে গায় সে মন থেকে গায়, যে শোনে সে মন থেকে শোনে। তো মন থেকে কি বেরোবে আগে থেকে তো প্রিসাইজড কিছু নেই। আসলেই এর একটাও একটা গজল, এই যে বসে আছি, এটা একটা গজল। সবই গজলের আক্ষরিক বাংলা যদি কোনো অর্থ করি তাহলে হবে, অথবা যদি ইংলিশেই বলি অথবা যেই বলি, সেটা অর্থটা এরকম দাঁড়াবে যে প্রিয়জনের সাথে কথোপকথন। এটা হচ্ছে যেমন রাইস মানে ভাত, সেরকম গজল মানে হচ্ছে আপনার বিলাভেড ওয়ানের সাথে আপনার কনভারসেশন। সেই বিলাভেড ওয়ান আপনার কোনো মানুষ হতে পারে, প্রেমিকা হতে পারে, আল্লাহ হতে পারে, ডিপেন্ড করে। চলুন উঠি। বেরোল ভাই, তোমার কথা সুর ধরে একটা কথা বলি, সেটা হলো গজল মানে হচ্ছে নিজের সাথে বা প্রিয়জনের সাথে কথোপকথন। আমার প্রিয়জন হচ্ছে রাত, আর রাতের সাথেই আমার কথোপকথন। আমার প্রিয়জন এই মুহূর্তে তারা মিয়া। বেরোল ভাই, কথা ছিল তোমাকে নিয়ে আমি ঢাকা শহরে নানান জায়গায় ঘুরবো, কিন্তু ব্যাপার একটু উল্টো হচ্ছে। দেখি তুমি আমাকে নিয়ে নানান জায়গায় যাচ্ছ। আমিও চাচ্ছি যে একটু উল্টো হোক, কারণ হ্যাঁ। সবসময় তারা মিয়া মানুষকে নিয়ে ঘুরে দেখায়, ঘুরে। আমি চাচ্ছি তারা মেয়েকে আমি একটু ঘুরাই। ঘুরতে ঘুরতে যেখানে চলে এসেছি, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আমার লাইফের একটা পোর্শন। সেটা হচ্ছে কারণ এটা আমার জন্মস্থান, আচ্ছা, এটা আমার নানা বাড়ি, এটা মালিবাগ মালিবাগ চৌধুরী পাড়া। এখানে আমার জন্ম হয়েছে, এখানে আমার বেড়ে ওঠা, আমার সবকিছু, এবং অনেক দিন পর্যন্ত এখানেই ডানোর টিন, যখন আমার ডানো শেষ হয়ে যেত, উল্টো ওইটাকে উল্টো করে নিয়ে ওটা পিটিয়ে পিটিয়ে আমি তখনকার থেকে মানুষ, আমার ফ্যামিলি মেম্বাররা জানতে পারলো যে আমার গানের প্রতি একটু ঝোঁক আছে, এবং বেশ হয়তো বা এই ছেলে বড় হয়ে গান টান করতেও পারে। তো তারা মিয়া, আমাদের ফ্যামিলির একটা বড় ট্র্যাজেডি ছোট্ট শেয়ার করি। এই রাস্তাটার নাম মিঠু সরণি। আচ্ছা। মিঠু ছিল হচ্ছে আমাদের আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, ছোট 10 বছর বয়স। ও ঘর থেকে এখানে বেরিয়েছিল, কোন একটি ঘাতক গাড়ি এসে ওকে চাপা দিয়ে চলে যায় খুব মর্মান্তিক ভাবে। যাই হোক, সেগুলো মনে করতে চাই না। পরবর্তীতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে এই সড়কটির নামকরণ করা হয় মিঠু সরণি। সেটাকে আল্লাহর বেশ নসিব করুন, আমি অবশ্যই বিশ্বাস করি, এত বাচ্চা মানুষ। সেটা একদিকে থাকলো। আর আনন্দ দিকটা বলি যে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা সবাই পারিবারিক ভাবে ছোট মামা বলি। আচ্ছা। যার কাকা লাগে ছোট কাকা বলে, ছোট চাচা বলে, আমি ছোট মামা বলি। আমার বেস্ট ফ্রেন্ড, মামা ভাই বন্ধু এগুলো মানে ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, ইউ নো। সো দেখি জেগে আছে কিনা। ওনার নাম সাজ্জাদ হোসেন কাবুল। কাবুল মানে আমাদের চলচ্চিত্রে সেই খুবই সেই মানুষটাই। দেখি, দেখা যাক কি অবস্থা। ঘুমন্ত কাবুল মামা। ছোট মামা বেরোন, আমি মেজবা। আসসালামু আলাইকুম। আরে আজকে তারা মিয়ার সাথে ঘুরতে বেরিয়েছি রাতে। বিখ্যাত মানুষ যে আমাকে মনে রাখতে পেরেছে, সেটার জন্য অনেক বড়। না, এটা হচ্ছে আমার জন্মস্থান। এই সে আমার বেস্ট ফ্রেন্ড ছোট মামা কাবুল মামা। এদের হাতে আমার বড় হওয়া, বেড়ে হয়ে ওঠা, ওনাদের কোলে, ওনাদের হাতে পিঠে। এবং মেজভাবে বলছিল, মেজভাবের চরম পরম খুব কাছের একজন বন্ধু আপনি। আসলে খুব একটা ভালো বন্ধু আমার। হুম। আর এত রাত্রে মানে ওকে তো পেয়েছি, সে সাথে আপনারও পেয়েছি, খুব ভালো লাগলো। আসুন কথা বলি। না, বাইরে কথা বলি। তারা মিয়া সাধারণত রাত্রেবেলা বাইরে থাকে তো, বলি আমার দিনের আলো তো দেখা দিনের আলো হারিয়ে যায়। তারপরে তারা তো আর ঘরে ঢোকে না, রাস্তায় রাস্তায় থাকে, ঘুরায়। তা আমি বললাম, তুমি তো অনেক জায়গায় ঘোরাও, তোমাকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। তা আমার জন্মস্থানটা দেখে আসো, যে এখানে যখন ডানোর কৌটা কি যেন হতো আমি ছোটবেলায়, আমার ওই ডান্নাকোটাতে গান শিখতো, ওই তবলা বাজাতো, ও সরি। সরি। ওকে গান গাইতো। যাই হোক, আমরাও গান শুনতাম, ওর গলাটা খুবই সুন্দর ছিল তখন ছোটবেলায়। এখন নাই, এখনো আছে, আরো সুন্দর হয়েছে। তো দোয়া করবেন। আসো ভিতরে আসো। না ঠিক আছে, আমরা একটু ভিতরে ঘুরবো না, আরেকদিন আসবো। আর আমার সৌভাগ্য আজকে একজন বিখ্যাত মানুষের সাথে ঘুরতে ঘুরতে আরেকজন বিখ্যাত মানুষের সাথে, আমি তো জানতামই না। আমি ওর মতো এত বিখ্যাত না। আমরা দুজন মিলে আরো বিখ্যাত সামনে দাঁড়িয়ে আছি। আমরা সবাই আমাদের মতো আর কি বলতে গেলে। তো ঠিক আছে থ্যাংক ইউ। বাবা। রাত বেরাতে আমার খুব বিরক্ত ভালো লাগলো, করলাম, আপনারা আসছেন, থ্যাংক ইউ। অনেক রাতে বিরক্ত করলাম। সবাই ভালো তো বাসায়? না, দেখা তো হচ্ছে দিনের বেলা। আপনারা যে চরম এবং পরম বন্ধু তার প্রমাণ এখানে পাওয়া যায়। মামা মামা ভাগ্নে। ভাগ্নে ট্রেডার্স। ট্রেডার্স। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। সেখানে। হ্যাঁ, কোনো প্রবলেমই নেই কোনো।
এখানে জায়গাটা খুবই নিরিবিলি। খুবই নিরিবিলি। এবং আমার এই হাউসটার নামও নিরিবিলি। নিরিবিলি। বাকি অনেক রাতের বেলা ঘুম ভাঙাই দিলাম। মামি আমার মান নাকি আপনাকে এবার বকা টাকা দেয় কিনা। ঠিক আছে। ওকে জি, আসসালামু আলাইকুম। রাত বিরাতে মেজবা ভাই, তো আপনার গানের এরপরে কি আরো অ্যালবাম বের হচ্ছে? ইনশাআল্লাহ কাজ করছি আমি এই মুহূর্তে আমি রেকর্ডিং স্টুডিওতে কাজ করছি পুরো দমে, একদম পূর্ণ দমে, এবং ঈদে ইনশাআল্লাহ অ্যালবাম বেরিয়ে যাবে ফিয়ামানিল্লাহ। মেজবা ভাই, তোমাকে তো আমি প্রথমেই বলেছি, সবাই জানে আজকে রাত গজলের রাত, আজকে রাত গজলের রাত। আর আরেকটা গজল যদি তারামিয়ার সাথে আমার প্রিয় গজল শোনাই, কদিল শিফাইর কালাম। दर्द सीने से उठा, आंख से आंसू निकले, दर्द सीने से उठा, आंख से आंसू निकले, रात आई तो गजल कहने की पहलू निकले, दर्द सीने से उठा, दिल का हर दर्द यूं शेरों में उभर आया है, दिल का हर दर्द यूं शेरों में उभर आया है, जैसे मुरझाए हुए फूलों से खुशबू निकले, जैसे मुरझाए हुए फूलों से खुशबू निकले, रात आई तो गजल कहने की पहलू निकले, दर्द सीने से उठा, आंख से आंसू निकले, रात आई तो गजल कहने की पहलू निकले, दर्द सीने से उठा। দেখো তারামিয়া, একটা কথা বলি, আমি তো কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অথবা কোনো তারকা খচিত হোটেলের বলরুমে গজল করে অভ্যস্ত। আমার মনে হচ্ছে এটা আমার জন্য একটা বাড়তি পাওনা, কারণ এরকম খোলা আকাশের নিচে, এরকম গাছের ছায়ায়, এরকম প্রাকৃতিক পরিবেশে গান তো, গজল তো অনেক পরে কথা, গানই গাইনি কোনোদিন, আর তারই মধ্যরাতে তারামিয়ার সাথে। আচ্ছা তারামিয়া, তোমাকে তখন বলছিলাম না যে গজল মানে হচ্ছে বিলাভেড কারোর সাথে কথোপকথন, তো এরকম প্রকৃতির মধ্যে আসলে আমারও কিছু গজলের কথা মনে পড়ে, আমারও অন্য কোনো বিলাভেড কিছু মনে পড়ে, সৃষ্টিকর্তাও তো একজন প্রিয়জন, তাই না? তখন এরকম প্রকৃতির কাছে আসলে প্রার্থনা জানাতে ইচ্ছা করে। অবশ্যই। আমি যদি গজল গাই, সুরে সুরেই তো হবে। বেখুদ দেহলভি, এটা হচ্ছে শায়েরের নাম। এ খুদা रेत के सहरा को समंदर कर दे, ए खुदा रेत के सहरा को समंदर कर दे, या छलकती हुई आंखों को भी पत्थर कर दे, ए खुदा रेत के सहरा को समंदर कर दे, या छलकती हुई आंखों को भी पत्थर कर दे, ए खुदा रेत के सहरा को समंदर कर दे। মানে একজন মানুষ, সে একটা তপ্ত মরুভূমি দিয়ে হাঁটছে, সে বলছে হে আল্লাহ, এই রেত কে সাহেরা, রেত মানে বালু, আর সাহেরা মানে মরুভূমি, এই তপ্ত বালুময় মরুভূমিকে তুমি সমুদ্র করে দাও, অথবা আমার এই যে ছলকতি হুই আঁখে, আমার যে এই যে অশ্রুসিক্ত চোখ, এটাকে পাথর করে দাও, এ খুদা রেত কে সাহেরা কো সমন্দর কর দে, ইয়া ছলকতি হুই আঁখোं को भी पत्थर कर दे। এই রাতবেলা এনে তারামিয়া, তুমি কিন্তু আমাকে ইমোশনালি করে ফেললে। তারামিয়া, গজল দুপুর, গজল সকাল বলে কিন্তু কিছু নেই, কিন্তু গজল সন্ধ্যা বলে কথা আছে। কিন্তু এখন এক গজল সন্ধ্যা কিন্তু রাত 9টাতেও শুরু হতে পারে, 10টাও শুরু হতে পারে। এখন ডিপেন্ড করবে গায়কের সেদিনের মুডের উপরে, অডিয়েন্সের মুড কেমন আছে। অনেক সময় এমন হয় 9টা শুরু হয়ে 11টা শেষ হয়ে গেল। আচ্ছা, অনেক সময় শুরু হতে হতেই 10টা 11টা হয়ে গেল একটা মাহফিল, শেষ হতে হতে এমন মুডে চলে আসলো বোথ অফ দা
পার্টিস, মানে কি বলে, সিঙ্গার এন্ড অডিয়েন্স, হ্যাঁ। ওরা কখন যে ভোর হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে ফেললেন, ভোরের আজান, তখন খেয়াল হলো আল্লাহ এতক্ষণ গায়ে ফেললাম। ওটা মুডের উপর ডিপেন্ড করে। সেদিন হয়তো এরকম প্রপার অডিয়েন্স ছিল, প্রপার গায়কই ছিল, সবকিছু এটা আসলে ক্লিক করার ব্যাপার। তা আমরা রাত জেগে থাকি এরকম, যারা মিউজিক করে তারা, অথবা যারা স্টুডিওতে কাজ করে, আমার বন্ধু বান্ধবরা যেমন বাপ্পা মজুমদার, আমি দেখি সারা রাত কাজ করে। না, রাত তো মিউজিশিয়ানদের জন্য সবচেয়ে একদম, কারণ কনসেন্ট্রেশন সবকিছু। এখন আমাদের যারা আশেপাশে থাকে তারা মনে করে এই কি সারা রাত জেগে থাকে পাগলের মতো, দিনের বেলা ঘুমায়। আমরা তো মানুষ, আপনারা দিনে যখন ঘুমোচ্ছেন তখন আমরা রাতে কাজ করছি, আমরা যখন রাতে কাজ করছি আপনারা কিন্তু ঘুমোচ্ছেন, বিষয়টা বুঝতে পারে না। যাকগে, সেই তর্কে না গেলাম, আমরা রাতের মানুষ, কণ্ঠ শ্রমিক। তারা মিয়া, রাতে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বিশেষ জায়গার কথা মনে পড়লো, চলেন ঘুরে আসি, যাওয়ার পরে বলবো। চলো মেজো ভাই, তোমার বিশেষ জায়গা, আমি যাব না, এটা হয়। চলো। শুক্রান শুক্রান। ব্যস্ত গজল গায়ক মেজবাহ আহমেদ, রেকর্ড সংখ্যক গজলের জন্য অ্যাওয়ার্ড পাওয়া, এই সব কিছু যেন মানে বলার আগে যেন মুখ বন্ধ হয়ে যায়, দিল হুম হুম করে। সেটার জায়গা, সেটা আমাদের দেশে প্রখ্যাত, এই উপমহাদেশে প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং ওস্তাদজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের বাসা। আচ্ছা, এখানে উনি ছিলেন তখন, এখন উনি ওনার নিজের বাড়ি করে অন্য জায়গায়, পাশেই অন্য একটা জায়গায় চলে গেছেন। এই আজিমপুরের এই বাড়িতে, এই 3 তলাতে, সিটি কলেজ থেকে যখন পড়ছি তখন, তারপরে স্কুলে, খিলগা গভর্নমেন্ট স্কুলে যখন পড়ছিলাম তখন, ইভেন ম্যানেজমেন্টে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এসে এখানে বসে বসে ক্লাস করতাম দিনের পর দিন। সকাল 11টায় এসে সিটি কলেজে তখন ড্রেস পরে আসতো, তাই ব্যাগের ভিতরে আরেকটা ইয়ে থাকতো, শার্ট থাকতো, বাথরুমে যে চেঞ্জ করে তারপরে আসতাম, কারণ ড্রেস না পরে গেলে হাতে বেদ দিয়ে বাড়ি দিত। তো সেই ভয়ে একটা ব্যাগের ভিতরে আলাদা শার্ট রাখতাম, শার্টটা চেঞ্জ করে এসে এখানে বসে যেতাম, ওস্তাদ তানপুরে নিয়ে বসে যেতেন, আমরা হারমোনিয়াম নিয়ে বসতাম, কখনো উনি সুরমণ্ডল নিয়ে বসতেন। সে যে কি মহান একদিন সেই দিনগুলি, বা কারণ এখন মনে হয় আমার যে পায়ের কাছে বসতে পারতাম, আবার শিখতে পারতাম, আমার সাহস হবে না। আমি জানি ওস্তাদজি এখনো বাসায় হয়তো বিশ্রামে আছেন, আমি শ্রদ্ধার সালাম জানাতে এখানে এসেছি আমার ওস্তাদজির কাছে। কারণ সঙ্গীত জীবনের যে, সঙ্গীতের যে মেজবা, আমার বাবা মা তো আমাকে দুনিয়াতে এনেছেন, সঙ্গীতের যে মেজবা সেটা এই ঘর থেকে তৈরি হওয়া। তা আমি এই সালামটা এখানে দিতে আসছি, শুধু শ্রদ্ধার সালাম, শ্রদ্ধার ভয়ে আমি ওনাকে জাগাবো না, ওনাকে বিরক্ত করব না। তবে এতটুকু বলবো, ওস্তাদজি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি আমাদেরকে শিখিয়েছেন বলে আজকে আমরা সামান্য কিছু গান করার চেষ্টা করছি মাত্র। যা কিছু ভুল হচ্ছে সেটা আমাদের দোষ, যা কিছু ভালো হচ্ছে সব আপনার। মেজো ভাই বলেন। বসার মতো সুন্দর জায়গা। হ্যাঁ, সুন্দর জায়গা। আচ্ছা মেজো ভাই, হুম, তোমার একটা বিষয় আমি কথা বলতে চাই যে, বলো তারা মিয়া। দীর্ঘদিন যাবত তুমি এই গজল ধারায় গান গেয়ে যাচ্ছ বাংলাদেশে স্পেশালি কোন শিল্পী শুধু গজলেই দীর্ঘদিন ধরে গজল গেয়ে যাচ্ছে, এর কারণটা কি? নেই, এরকম কোন শিল্পী নেই, আমি তোমাকে ছাড়া আর কাউকে পাইনি। আমি আসলে বেসিক্যালি খুব ইমোশনাল টাইপ অফ পারসন। তো একজন ইমোশনাল লোক গজল গাইবে এবং গজল তাকে যদি ছুঁয়ে যায় একবার, সে যদি একবার তার ভিতরে ঢুকে যায়, ওর যে বাণীর যে গভীরতা, সুরের যে ব্যাপ্তি, গায়কের যে বিভিন্ন ডাইমেনশন, গজল এটার যে একটা ডেপথ এবং এর যে ব্যাপ্তি, এর থেকে আমি বেরোতে পারিনি, বেরোতে চাই না, বেরোতে পারবো না। আমি যতটুকু জানি তুমি আমাদের উপমহাদেশে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, এই ধারা সঙ্গীত শিল্পী জগদীশ সিং এর কাছে দীক্ষা লাভের সুযোগ হয়েছিল তোমার। চেষ্টা করেছি সামান্য আমার ওস্তাদজি। তো প্রথমত তো আমার এখানে হাতে খড়ি মিনাজউদ্দিন খান সাহেবের কাছে, তারপরে নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের কাছে দীর্ঘদিন ক্লাসিক্যাল মিউজিক, এরপর জগদীশ সিং সাহেবের কাছে কিছু সামান্য তালিম নেওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। তবে তারা মিয়া, আমি বিশ্বাস করি সঙ্গীত থাকে মেধায়, কণ্ঠে না। মেধার সঙ্গীত যে যত বেশি কণ্ঠে ধারণ করতে পারে অথবা যে বাজায় তার হাতে নিয়ে আসতে পারে, সে তো তত অ্যাচিভ করলো। তাই মেধার সঙ্গীত, রবিশঙ্কর জি উনি যা বাজান, আমি বিশ্বাস করি তার চাইতে অনেক বেশি মেধায় ওনার আছে, উনি আরো বেশি ওনার হাতে নিয়ে আসতে চান। মেহেদী হাসান সাহেব যা গান, তার চাইতে বেশি সঙ্গীত ওনার মেধায় আছে। তার কিছু অংশ মাত্র আমরা পাই এই সমগ্র জীবনে। সঙ্গীত আসলেই সাধনার জিনিস। আসলে আমাদের দেশে গজল শ্রোতা আসলে কারা? একটু শিক্ষিত মহলে, একটু সাবস্টিকেটেড লেভেলে, কিন্তু প্রচুর শ্রোতা। এবং 20 বছর ধরে একটা লোক শ্রোতাবিহীন ভাবে, যদি শ্রোতা না থাকতো, গান এইভাবে একনিষ্ঠ ভাবে শুধু গজল চর্চা করতে পারতো না, যেমন আমি করছি 20 বছর ধরে। আচ্ছা, তোমার 52 দিনের সংসার থেকে একটা গান শুনবো, আরো খোলামেলা। ঠিক আছে, নো প্রবলেম।
কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে মন পাবে না তোমায়। কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে মন পাবে না তোমায়। কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে মন পাবে না তোমায়। কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে মন পাবে না তোমায়। কাল সারা রাত। ভোর হয়ে আসছে, তারই জানান দিচ্ছে কাক চড়ুইরা, কিংবা দূর থেকে ছুটে আসা নৈশকোচের থেমে যাওয়া। ভোরের রৌদ্রকে বলি, তুমি তো আসবেই, আমাদের জন্য বয়ে নিয়ে এসো শুভ বারতা। যত ঘর, যত বস্তি, যত গাছপালা, এই খালি দু চোখে যতগুলো তারা দেখা যায়, সবার জন্য বয়ে নিয়ে এসো তুমি সুখ বারতা। দারুণ দারুণ একটা রাত কাটলো তার আমি তোমার সাথে। অনেক স্মৃতি বিজড়িত জায়গায় গেলাম, এবং যেই জায়গাগুলোতে আজকে গেলাম সেই জায়গাগুলো কিন্তু স্মৃতি বিজড়িত। তো বিদায় নেওয়ার আগে আহমেদ ফারাজ সাহাবের একটি কালাম দু লাইন তোমাকে শুনিয়ে দিয়ে যাই। অবশ্যই। কারণ কবে দেখা হবে না দেখা হবে, আদৌ দেখা হবে কিনা, পারহ্যাপস হয়তোবা, এটাকে বলে শায়দ, উর্দুতে বলে শায়দ। फिर से राह गुजर पर शायद, फिर से राह गुजर पर शायद हम कभी मिल सके, मगर शायद। এই চলমান পথে দেখা হবে হয়তোবা, আমাদের আবার এই জায়গাতেই দেখা হতে পারে হয়তোবা। কিন্তু দেখা হবে আমাদের অন্য কোথাও, অন্য কোনো পথে, অবশ্যই রাত বিরাতে।